আচ্ছা দেখো, আমরা আজকে যেটা পড়বো, আজকে তোমাদের একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ওই দিন মানে আলোচনা করছিলাম, এটা কি পুরো এটা শেষ হয় নাই? না ভাই, আচ্ছা শেষ জি হয়নি। ভাই, এটা শেষ হয়েছিল। আচ্ছা আচ্ছা কই অল্প থেকে একটু শেষ বলে হইছিল? দিচ্ছি, সমস্যা নেই বলে দিচ্ছি। কিন্তু এর আগে পর্যন্ত কি তোমরা পড়ছিলা নাকি রেখে দিছো পরে পড়বা না বলে? ভাই, আপনি দাগায় না দিলে আমি কেমনে পড়বো? এত কিছু কি লিখা পড়বো ভাই? করো নাই? রিফাত কি পড়ছো কোনো? উম, ভাই কি এর আগে না পরে? আগের পড়াগুলা যেগুলা যেগুলো শেষ করছিলাম। ওই একদিন দেখছিলাম ভাই, পরে। আচ্ছা দেখছিল একদিন। আমি একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের পরীক্ষা নিব এখন থেকে। এসব তোমাদের মার্জিতদের পরীক্ষা নিয়ে নেই তেমন একটা, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটার উপর পরীক্ষা নিব, কারণ তোমাদের পড়া শেষ করে পরীক্ষা দিবা, কারণ ওদের থাকলে পড়াইলে হবে না। যেটা পড়বা ভালো করে পড়বা, পরীক্ষা দিয়ে ক্লিয়ার করে ফেলবা যে ভালো করে পড়ছি ভাই, পড়া শেষ। দাগাই দিচ্ছি সব সুন্দর করে সাজাই দেওয়ার পর যদি না পড়ে শেষ করতে পারো তাহলে তো লেট হয়ে যাবে। কারণ একটা চ্যাপ্টার এখন পড়াইলে হয়তো তুমি 10 দিন পরে বা 1 মাস পরে শুরু করবে, এটা আমরা এরকমই ছিলাম যে স্যার পড়াই দিচ্ছে এখন 1 মাস পরে শুরু করছি, এটা কোনো ম্যাটার না। কিন্তু তোমরা তো অনেকদিন ধরে এটা পড়তেছো, 1 মাস হয়ে যাচ্ছে, এটা এটা পরীক্ষা দিয়ে ফেলবা শেষ হওয়ার সাথে সাথে। এখন থেকে একটু পড়ে ফেললো। তো এখানে একটু এটা তো বোঝাই দিছিলাম, হয়তো তোমাদের মনে আছে। আর নাম যদি ভুলে যায় থাকো পড়ার সময়, না বুঝলে আবার জিজ্ঞেস করো। এখন দেখো, হার্টবিটের যে মায়োজনিক কন্ট্রোল যেটা বলছিলাম, যে তোমার যে হার্টটা বিট করতেছে প্রতি মিনিটে, মানে আমরা তো দেখছি যে আমাদের হার্ট প্রতি মিনিটে 70টা করে বিট বা 80টা করে বিট মারতেছে। এই যে হার্ট সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, এটা কিন্তু তোমার ব্রেন কন্ট্রোল করতেছে না। আমি তখন বলছিলাম যে এটা তোমার ব্রেন কি করতেছে, ধরো তুমি দৌড়াচ্ছ, তুমি দৌড় দিছো, দৌড়ানোর সময় কি হলো, তোমার দেহ কি হচ্ছে, ধরো যখন একটা মানুষ দৌড়ায় বা একটা ভারী পরিশ্রম করে, তখন তার দেহে রক্তের পরিমাণ বেশি প্রয়োজন হয়, ঠিক আছে? কারণ কি, তোমার আমরা জানি আমাদের অক্সিজেন লাগে আমার খাদ্যকে ভাঙতে, আমরা ছোটবেলা পড়ে আসছি, বা শ্বসন যেটাকে আমরা বলি রেসপিরেশন বা শ্বসন। শ্বসন মানে কি, অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, এই বিষয়টাকে আমরা বলি শ্বসন। তো এই শ্বসনে অক্সিজেনটা লাগে, অক্সিজেন কি করে, কোষে গিয়ে খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে আমাদের শক্তি দেয়। তো এই অক্সিজেনটা আমরা জানি রক্তের মাধ্যমে কোষের কাছে পৌঁছায়। এই যে রক্তের মাধ্যমে কোষের কাছে যে যাবে, তো তুমি যখন দৌড়াবা, কোনো ভারী পরিশ্রম করবা, তোমার কোষগুলোর জন্য বেশি বেশি শক্তি প্রয়োজন হবে। এই যে বেশি শক্তি প্রয়োজন হবে, সেটা সরবরাহ করার জন্য হার্টকে দ্রুত বিট করতে হবে। যদি হার্ট দ্রুত বিট না করে তাহলে তো রক্ত যাবে না। এই জন্য দেখো, তুমি যখন দৌড়াও তোমার বুকে ধড়ফড় করতে থাকে, বুকে হার্ট বিটটা মনে হয় দ্রুত হচ্ছে। একইভাবে যখন তুমি একটু বেশি থাকো, তখন সেটা স্লো চলে, মানে বেশি অলস থাকো। তাহলে বিষয়টা হচ্ছে ওই জিনিসগুলো মূলত তোমার ব্রেন কন্ট্রোল করে, যে এখন দ্রুত করতে হবে, তোমার হার্টকে ব্রেন বল দ্রুত করো। কিন্তু তোমার হার্ট বিটটা যে স্টার্ট হয়েছে তোমার জন্মের পর থেকে, মানে জন্ম যখন তুমি মায়ের পেটে ছিলা, ওইটা কিন্তু স্টার্ট করে নাই ব্রেন। ওইটা স্টার্ট করার জন্য তোমার হার্টের নিজস্ব সিস্টেমই আছে। আমি বলছিলাম যে একটা মানুষের হৃৎপিণ্ড যদি কি করা হয়, দেহ থেকে বের করে এনে তোমার মানুষের দেহে যেমন পরিবেশ তেমন সৃষ্টি করা যায়। যেমন বলছে দেখো, যে বলছে যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা পানিতে, অক্সিজেন সমৃদ্ধ লবণ পানি, তুমি যদি হার্টকে রেখে দাও, তোমার হার্টটা বিট করবে। তাহলে দেখো, ব্রেন ছাড়া তোমার দেহ ছাড়া তোমার হার্টটা বিট করতেছে। কেন বিট করতেছে? কারণ তোমার দেহে, তোমার হার্টের মাঝে এমন একটা টিস্যু আছে, যেই টিস্যুটা তোমার হার্টকে নিজে থেকে কন্ট্রোল করে, ব্রেনের কন্ট্রোল ছাড়াই। তো আমরা বলছিলাম এই যে হার্টের নিজস্ব যে কন্ট্রোলটা, সে নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে, এই বিষয়টাকে আমরা বলে থাকি হচ্ছে মায়োজেনিক কন্ট্রোল। এই লাইনটা দাগ দাও, যে একটা হার্ট নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, এই বিষয়টাকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন আমি বলছিলাম যেটা, তো হার্টের এই যে কোষগুলা যারা মায়োজেনিক কন্ট্রোলটা করতেছে, এই মায়োজেনিক কন্ট্রোল করে কোষগুলোকে আমরা বলি সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু বলে থাকি। তাহলে কোশ্চেন আসতে পারে পরীক্ষা 1 নম্বরে, দাগ দিয়ে রাখো জাংশনাল টিস্যু কাকে বলে, 1 নম্বর লিখে রাখো। মায়োজেনিক কন্ট্রোল কাকে বলে, এটাও 1 নম্বর কোশ্চেনে আসতে পারে। তো আর এই লাইনটা দাগ দাও, যে এখানে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বিষয়টা। তো সংযোগী টিস্যু কাকে বলে বলবা, যে হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের টিস্যু আছে যারা কি করতে পারে, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য দায়ী। এদের লেখা আছে হৃৎপিণ্ডের প্রাচীরে কিছু রূপান্তরিত হৃৎপেশি মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী, বা বলবা হৃৎপিণ্ডের যে মায়োজেনিক প্রকৃতি বা মায়োজেনিক নিয়ন্ত্রণ, তা এক ধরনের বিশেষ পেশি নিয়ন্ত্রণ করে থাকে, তাকে আমরা বলি সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এখন এখান থেকে যেটা আসে,
যে সংযোগী টিস্যু কয়টা। সংযোগী টিস্যু হচ্ছে মনে রাখবা 4টা। একটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, একটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, একটা হচ্ছে বান্ডেল অফ হিস, একটা হচ্ছে পার্কিনজি ফাইব্রি। মূলত এখান থেকে রিটেন তেমন আসে না, এখান থেকে মূলত রিটেনটা তেমন আসবে না। যেটা আসে সেটা হচ্ছে একটা এমসিকিউ আসে। হ্যাঁ, এটা সিরিয়াল টাইম বলছিলাম আমাদের এইচএসসি তে আসছিল। আমাদের সময় অনেকেই কোশ্চেনটা ভুল করে দিছিল, এর একটা কারণ ছিল আমাদের সময় এই লাইনটা ছিল না, এখানে দিয়ে দিছে। আমাদের সময় কি ছিল, মানে এখানে দেখো সিরিয়ালটা কি, এস এ নোট, তারপর এবি নোট, তারপর সে বান্ডেল অফ হিস। আমাদের সময় কি ছিল, 3 নম্বরে ছিল পার্কিনজি ফাইব্রি, বান্ডেল অফ হিস ছিল না। বান্ডেল অফ হিস এর কথাটা পার্কিনজি ফাইব্রির ভিতরে লেখা ছিল। তো সবাই ভাবছিল কি, যারা ভালো করে ভিতরে পড়ে নাই বা বুঝে নাই, তারা ভাবছিল যে এই সিরিয়ালটা হবে এস এ নোটের পর এবি নোট, তারপর পার্কিনজি ফাইব্রি। অনেক সময় কিন্তু আমরা তাড়াতাড়ি দেখে যাই, ভিতরে দেখি না, তখন অনেকেই এমসিকিউটা ভুল করছিল। এই জন্য দেখো তোমাদের এডিশনে এসে এই জিনিসটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, এটা এইচএসসি তে আসছে এই জন্য। তো এটা একটু খেয়াল রাখতে হবে, সিরিয়ালটা পরীক্ষা আসে, রিটেনটা তেমন রিটেনের কোশ্চেনটা আসে না, তবে আসতেও পারে। সেই জন্য এই চিত্রটা শিখে ফেলবা, এই চিত্রটা আঁকা শিখবা। চিত্রটা তোমরা অলরেডি আঁকতে পারো, হার্টের যে চিত্রটা প্রায় ওই রকমই। এখানে জাস্ট কি করছে দেখো, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, কিন্তু ইনফিরিয়র ভেনা কাভাটা ওরা আর একে দেখায় নাই এখানে। হ্যাঁ, আর এখানে দেখ সেপ্টামটা দেখাইছে, যে সেপ্টাম, আমরা যে সেপ্টামের কথা বলছি। তো আমাদের এখানে 4টা নোট। প্রথম নোটটাকে আমরা বলি অ্যাসে নোট, বা এটাকে আমরা বলি সাইনো অ্যাট্রিয়াল নোট। ঠিক আছে, তো সাইনো অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়া মানে অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়াম, তাহলে এটা অ্যাট্রিয়ামে আছে। তো অবশ্যই তোমাকে যেটা মনে রাখতে হবে যে অ্যাট্রিয়াল মানে অ্যাট্রিয়াম। আরেকটা কথা মনে রাখবা, এইখানে সাধারণত সবকিছুই মূলত রাইট এট্রিয়াম রিলেটেড। রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। আর লেফটে গেলে সর্বোচ্চ লেফট ভেন্ট্রিকল পর্যন্ত যাবে, কিন্তু লেফট অ্যাট্রিয়ামে যাবে না এরা। মূলত এই সংকোচন প্রসারণের এই নিয়ন্ত্রণের বিষয়টা মূলত রিলেটেড হয় অ্যাট্রিয়ামের সাথে, ওইটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। তাহলে অ্যাসে নোডের অবস্থানটা কোথায়, তুমি যদি চিত্রটা ভালো করে বুঝো, দেখো চিত্র থেকে আমরা দেখতেছি এটা তো রাইট, এটা হচ্ছে লেফট। তো দেখো এই যে রাইটের এখানে, তো আমি এটা বলছি এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। দেখো এই যে সুপিরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট অ্যাট্রিয়াম যেখানে সংযোগ হচ্ছে, যেখানে এটা আমরা একসাথে যুক্ত হচ্ছে, ঠিক ওই জায়গাটার অবস্থানটা হচ্ছে অ্যাসে নোডের। তা তোমাকে যদি চিত্র আঁকতে বলে, অথবা তুমি যদি জিজ্ঞেস করে অ্যাসে নোডের অবস্থান কোথায়, তা তুমি চিত্রটা মাথায় রাখো যে অ্যাট্রিয়াম এবং হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে হচ্ছে অ্যাসে নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। বা এস থেকে এমনি মনে রাখা, এস মানে ধরো মনে রাখলা সুপিরিয়র ভেনা কাভা, এ থেকে অ্যাট্রিয়াম, তাহলে সুপিরিয়র ভেনা কাভা অ্যাট্রিয়ামের সংযোগ স্থল। আর সুপিরিয়র ভেনা কাভা কোন দিকে আছে আমরা জানি, রাইট অ্যাট্রিয়ামে। আমরা জানি যে রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা ওপেন করতেছে বা আসতেছে। তাহলে তখন আমার মাথায় চলে আসবে যে অ্যাসে নোড অবশ্যই কোন পাশে আছে, রাইট অ্যাট্রিয়ামে পাবা। তাহলে এই প্রথম লাইনটা দাগ দাও, এটি ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার ছিদ্রের সংযোগস্থল, দেখছো লেখা আছে। অর্থাৎ ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা কাভার যে সংযোগস্থল, সেইখানে যে নোটটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাসে নোট। আচ্ছা, তো এখান থেকে আরেকটা জিনিস বলবো, যেটা সেটা হচ্ছে আমাদের যে মায়োজেনিক কন্ট্রোলটা হয়, আমাদের যে মায়োজেনিক কন্ট্রোল আমরা করে থাকি, এই মায়োজেনিক কন্ট্রোলের মূল বিষয়টা নিয়ন্ত্রণ করে মূলত অ্যাসে নোট। আমাদের যে মায়োজেনিক কন্ট্রোলটা হয়, এই মূল বিষয়টা নিয়ন্ত্রণ করে অ্যাসে নোড। অর্থাৎ অ্যাসে নোডই মূলত তোমার এই সংকোচন প্রসারণটা সর্বপ্রথম শুরু করে, এবং সে যেটা শুরু করে সেই অনুযায়ী বাকিরা কম্পিত হবে। ধরো অ্যাসে নোড হচ্ছে, ধরো আমরা যখন একটা গ্রুপ তৈরি করি, ধরো আমাদের একটা দল, দলের ভিতরে অনেকগুলো পোস্ট থাকে, যেমন থাকে আমরা বলি সে হচ্ছে সেক্রেটারি, সে হচ্ছে প্রেসিডেন্ট। যেমন হচ্ছে ছাত্রলীগে দেখো, ছাত্রলীগে সবার উপর হচ্ছে প্রেসিডেন্ট ক্ষমতা, মানে সভাপতি। তো তারপর সাধারণ সম্পাদক, তারপর অন্যগুলা। তো সব এখানে এক একজনের এক একটা পাওয়ার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সভাপতি যেটা বলবে সবাই কিন্তু ওইটা মানতে বাধ্য, বা ওই অনুযায়ী কাজ করতে, বা লিডার যেটা বলবে ওই অনুযায়ী কাজ করতে। যদিও এক একজন স্বাধীন, সবারই কিন্তু একটা স্বাধীন সক্রিয়তা আছে, কিন্তু এক একজন স্বাধীনভাবে কাজ করতে সত্ত্বেও একজন লিডারের আন্ডারে কাজ করতেছে। তো এখানে যে 4জন কাজ করতেছে সবাই স্বাধীন, কিন্তু তারা সবাই অ্যাসেনোট যেভাবে বলে যে এই দিক দিয়ে হাঁটো তোমরা, তাহলে কাজটা সহজ, অনেকটা সেইভাবে কাজ করে। আরে দরজা লাগাও, তো শব্দ করতেছো কেন? অ্যাসেনোট, দেখো অ্যাসেনোট যেভাবে কাজ শুরু করবে, ঠিক সেইভাবে মূলত কি হয়, বাকি সবাই কাজ করবে। অর্থাৎ অ্যাসেনোট ধরে বললো যে এখন হার্টবিট হবে 70টা করে,
তখন বাকি সবাই 70টা করে হার্টবিট দেওয়ার চেষ্টা করবে। তার এই জন্য এসএ নোটকে বলা হয় পেসমেকার সেল। এই কোশ্চেনটা পরীক্ষায় প্রায় সময় আসে। এটা দরকার হলে মানে 10টা লাল মার্ক করে রাখো। এটা আসার সম্ভাবনা এতটাই বেশি যে তোমাদের পেসমেকার সেলকে, পেসমেকার সেল হচ্ছে এসএ নোট। এখান থেকে একটা 2 নাম্বার বা 1 নাম্বারের কোশ্চেন আসতে পারে বা এমসিকিউ তে কোশ্চেন আসতে পারে যে পেসমেকার সেল কাকে বলা হয়, এসএ নোট। বা 2 নাম্বারের কোশ্চেন আসতে পারে পেসমেকার সেল কে বলতে কি বুঝো। ঠিক আছে, তাহলে পেসমেকার সেল হচ্ছে এসএ নোট। এখন কোশ্চেন আসবে ভাইয়া কেন তাকে পেসমেকার সেল বলা হয়? দেখো এখানে একটা কথা লেখা আছে, অ্যাসোনেট থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। দেখছো, মানে হার্টবিটটা কিভাবে শুরু হচ্ছে? অ্যাসোনেট থেকে একটা অ্যাকশন পটেনশিয়াল। এখন অ্যাকশন পটেনশিয়াল বুঝতে যাচ্ছি না, এটা বুঝতে গেলে তোমাদের মাথা নষ্ট হবে। জাস্ট মনে রাখবে এটা একটা কাজ শুরু করার একটা তরঙ্গ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে একটা ইলেকট্রিক্যাল ওয়েভ, একটা মানে বিদ্যুৎ তরঙ্গ দিচ্ছে সে। অর্থাৎ সে একটা অ্যাকশন পটেনশিয়াল দিয়ে দেয় যার ফলে হার্টবিটটা শুরু হয়। এখন দেখো লেখা আছে প্রতিটি উত্তেজনা তরঙ্গ এখান থেকে সৃষ্টি হয়। এই কথাটাই আমি বলছি। পরবর্তীতে উত্তেজনা তরঙ্গ সৃষ্টি উদ্দীপক হিসেবে এটি কাজ করে। অর্থাৎ বলবা এসএ নোট কি করে? হার্টবিট হওয়ার জন্য যে বৈদ্যুতিক তরঙ্গ লাগে সেটা সৃষ্টি করে। পাশাপাশি এসএ নোট যে অনুসারে হার্টবিট দেয়, অর্থাৎ যে অনুসারে হার্টকে কম্পিত হতে বলে, অর্থাৎ সংকুচিত হতে পারে আর প্রসারিত হতে পারে, হার্ট সেই অনুসারে কি হয়? সংকুচিত হয়, প্রসারিত হয়। এই জন্য এসএ নোটকে পেসমেকার সেল বলা হয়। তাহলে পরীক্ষায় আসলে আমি যেভাবে বলছি ওইভাবে বলে দিও যে এসএ নোট থেকে কি হয়? অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। অথবা বলতে পারো এসএ নোট কি করে? বৈদ্যুতিক তরঙ্গ বা উত্তেজনা কি করে? তরঙ্গ সৃষ্টি করে। এবং ওই তরঙ্গ অনুযায়ী কি হয়? হার্ট কি হয়? কম্পিত হয় অথবা সংকুচিত হয়, প্রসারিত হয়। এই জন্য এসএ নোটকে বলা হয় পেসমেকার সেল। এই লাইনটা দাগ দিয়ে রাখো। তারপরে আসো এবি নোট। দেখো এবি নোট নাম থেকে বোঝা যায় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। তাহলে নাম থেকে বোঝা যাচ্ছে এটা কোন জায়গায় আসবে? অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার সংযোগস্থল। এটা দাগ দিয়ে রাখো। এবং এটা ডান অ্যাট্রিয়াম হবে অবশ্যই। আমি তোমাদের বলছি এই জিনিসগুলো ডানের সাথে রিলেটেড। যেহেতু তুমি এসএ নোট ডান পাশে পাইছো, তাহলে এবি নোটও ডান পাশে আসবে। দেখো এটা ডান পাশে, এই যেটা অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল। দেখো এদের সংযোগস্থলে আসছে এবি নোট, অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট। তাহলে এটা দাগ দিয়ে রাখো। এসএ নোডের অর্থাৎ এবি নোড হচ্ছে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলের সংযোগস্থলে পাওয়া যাবে। তবে এখান থেকে এমসিকিউ আসে অনেক সময় এটা যে এসএ নোড থেকে এবি নোডে একটা সিগন্যাল যেতে কত সময় লাগে? 0.15 সেকেন্ড। এই জিনিসটা দাগ দাও। অর্থাৎ 0.15 সেকেন্ডের মাঝে এসএ নোড যে উদ্দীপনাটা তৈরি করতেছে, যে তরঙ্গটা তৈরি করে, সেটা চলে যাচ্ছে এবি নোডের কাছে। জাস্ট এখান থেকে এতটুকু করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে কি বান্ডেল অফ হিস। দেখো এখানে তুমি চিত্র দেখো, আমি বলছি দেখো এটাকে আমরা বলি কি? সেপ্টাম। আমি বলছিলাম সেপ্টাম মানে পর্দা। তোমার দুইটা অ্যাট্রিয়াম এর মাঝখানে একটা সেপ্টাম আছে, দুটো ভেন্ট্রিকল। ধরো এটা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে। তাহলে এটা হবে কি? ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম। যখন আমরা বলি দুইটা স্কুলের মাঝে খেলা হচ্ছে, আমরা বলি না ফুটবল খেলা, আমরা বলি ইন্টার স্কুল স্পোর্টস বা ইন্টার স্কুল ফুটবল খেলা হবে আজকে। তাহলে যখন দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে আসবে তখন সেটার নাম কি হবে? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। বা তুমি সরাসরি ভুলে গেলে সেপ্টাম বলে দিও। দেখো এবি নোড থেকে একটা লাইন তৈরি হয়েছে, দেখছো? এটা দুইটা ভাগ হবে। এই যে লাইনটা, এটাকে আমরা বলি বান্ডেল অফ হিস। দেখো এটা দুইটা ভাগ হচ্ছে। তাহলে এবি নোড দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ডান দিক, একটা হচ্ছে বাম দিক। তো এবি নোড থেকে যে লাইনটা তৈরি হচ্ছে দেখো সেটা নেমে আসছে। আর এই জিনিসটাকে আমরা বলছিলাম যে হার্টের প্রাচীর। আমরা বলছিলাম যে হার্টের প্রাচীরের তিনটা অংশ, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো আমি বলছিলাম হার্টের যে মাসেলটা পাওয়া যায় সেটা পাওয়া যায় মায়োকার্ডিয়ামের। মাসেলের ম থেকে মায়োকার্ডিয়াম, মনে রাখতে বলছিলাম, মায়োকার্ডিয়ামের ম থেকে মাসেল। তাহলে এই মাঝখানে আমরা যে বলছিলাম হার্টের একটা নিজস্ব পেশি আছে, এটাকে আমরা বলি হৃদপেশি। এটা একটা বিশেষ ধরনের পেশি। আমরা বলছি তোমাকে এটা বেসিক জানার জন্য মনে রাখতে হবে আমাদের দেহে কয় ধরনের পেশি আছে। আমাদের দেহে 3 ধরনের পেশি আছে। একটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি, যেটা তুমি নিজে নিয়ন্ত্রণ করতে পারো, যেমন তোমার হাতের মাঝে যে পেশিটা আছে এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। আর একটা হচ্ছে অনিচ্ছিক পেশি, যেগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, যেটা তোমার বিভিন্ন অঙ্গে আছে। কিন্তু হার্ট যদি অঙ্গ, হার্টের পেশিটা একটু অন্যরকম, এটাকে আমরা বলি হৃদপেশি। তাহলে মনে রাখবা আমাদের পেশি কিন্তু 3 ধরনের। এই যে হৃদপেশি বরাবর দেখো একটা জিনিস ছড়াইছে, এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে পারকিনজি ফাইব্রি। তাহলে এটা হচ্ছে তোমার বান্ডেল অফ হিস। এটা পরবর্তীতে ভাগ হয়ে এই যে ছড়াই গেছে, এটাকে আমরা বলি পারকিনজি ফাইব্রি। তাহলে সিরিয়ালটা একবারে মনে রাখবা, প্রথমে এবি নোট, তারপর এসএ নোট, তারপর এবি নোট, তারপর হচ্ছে বান্ডেল অফ হিস, তারপর হচ্ছে পারকিনজি ফাইব্রি। তাহলে এখান থেকে করতে পারো বান্ডেল অফ হিস থেকে জাস্ট একটু তাকায় রাখো, এই যে এবি নোট থেকে উৎপন্ন হয়, তারপর সে ডান এবং বাম শাখায় বিভক্ত হয়, এতটুকু করলে হয়ে যাবে।
আর পার্কেজি 5D হচ্ছে যে লেখা আছে ভেন্ট্রিকুলার প্রাচীরের জালের মতো বিন্যস্ত, এতটুকু দাগায় রাখো। ভেন্ট্রিকুলার প্রাচীরে দেখো এই যে ভেন্ট্রিকুলার যে প্রাচীর না, এটা তো দুটো ভেন্ট্রিকুলার প্রাচীর, দেখো এই প্রাচীর বরাবর দেখো কিসে এটা জালের মতো ছড়াই গেছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে, দেখো এখানে বিষয়টা অনেকটা এরকম, এসএ নোড থেকে সিগন্যাল এবি নোডের কাছে যায়, এবি নোড থেকে বান্ডেল অফ হিস হয়ে সেটা পার্কেজি ফাইব্রির কাছে আসে। আর আমরা জানি, আমি বলছিলাম হার্টের যে সংকোচন প্রসারণ হয় সেটা কিন্তু যে মাসেলটাই নিয়ন্ত্রণ করে। যেমন বলছিলাম যে তোমাদের মনে আছে হয়তো, বলছিলাম ডান দিকে প্রাচীরটা একটু মোটা হয়, কারণ ডান দিকের সংকোচনটা, সরি বাম দিকের প্রাচীরটা একটু মোটা হয়, কারণ বাম দিকের সংকোচনটা হচ্ছে একটু দ্রুত দিতে হয়, কারণ বাম দিক থেকে যে রক্তটা আসে ওই রক্তটা তোমার সমগ্র দেহে পৌঁছাবে। তাহলে এই যে যে দেখো মজার বিষয় যেটা বলছে যে অ্যাসেনোড যেভাবে শুরু করছে, হার্টও সেই ওইভাবে ঠিকই কাজ করবে। দেখো এই অ্যাসেনোড থেকে যে সিগন্যালটা এই যে পার্কেজি ফাইব্রির মাধ্যমে এই যে মাসেলে আসছে, এখন ঠিক ওইভাবে মাসেলগুলো সংকোচন প্রসারণ দিচ্ছে, অর্থাৎ তোমার হার্ট ঠিক ওই অনুসারে বিট করতেছে। এই জন্য তো বললাম অ্যাসেনোডকে বলা হয় কি তোমাদের পেসমেকার সেল। দেখো বুঝতে পারছো কিনা, মাঝে থেকে বুঝতে পারছো? হ্যালো জি ভাই। মাঝি, তো বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে এই যে এই লাইনটা দাগ দাও, এটা কিন্তু এমসিকিউ তে আসবে ভালো করে। এসএ নোট থেকে এবি নোট, এবি নোট থেকে ভাই বান্ডেল অফ এখন হিস, দেখাবো বান্ডেল না, অফ, একেবারে যেদিন আপনার বই পাবেন ওই দিন দেখাবো। আচ্ছা ঠিক আছে। রিফার যদি দায় রাখতে তো দাগায় রাখো, রিফার যদি বুঝো। দেখো তারপরে আজকে আমরা একটা বিশেষ জিনিস করব, এটা তোমাদের মজার একটা বিষয় তোমাদের জানার জন্য। তোমরা তো বাসায় অনেক সময় ব্লাড প্রেশার নিয়ে দেখো যে যে বাসায় একটা মেশিন আছে ঠিক না, ওই মেশিনটা দেখো ব্লাড প্রেশার মাপে, তো এটা সম্পর্কে আমরা একটু বুঝবো। তোমাদের বাসায় যদি মেশিন থাকে বা তোমরা যদি শিখতে চাও তাহলে শিখাই দিব না কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয়, হয়তো লাইভে আসলে কখনো পড়াইলে তখন শিখাই দেওয়া যাবে কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয়, কিভাবে পালস দেখতে হয়। কারণ যেহেতু তোমরা পালস সম্পর্কে পড়ছো, কিন্তু পালস যদি মাপা না শিখো তাহলে এটা খারাপ দেখা যায়। তো তোমাদের যেদিন লাইভে পড়াবো ওই দিন আমি পালস কিভাবে শিখতে হয়, হার্ট ব্লাড প্রেশার কিভাবে মাপতে হয় দেখাই দিব, সমস্যা নেই। তো আজকে আমরা একটু ব্লাড প্রেশার সম্পর্কে জানবো, এটা আমাদের জানাটা জরুরি। সমস্যা হচ্ছে ব্লাড প্রেশার সম্পর্কে যে পড়াটা, এটা আসলে কিডনির সাথে, অর্থাৎ তোমাদের কিডনির সাথে অনেকটা রিলেটেড, মানে কিডনির পড়াটা এখানে ছিল ভালো করে। তো ওইটা যখন কিডনি চ্যাপ্টারটা থাকলে তো তোমরা একটু ডিটেইলসে কিডনিটা পড়লে তখন এটা একবার সহজ হতো, কিন্তু এখানে নাই বই। আমরা তাহলে আমি তোমাদের কি করবো, একটু পড়াই দিব, কারণ তোমাদের জানা জরুরি। এখানে যেহেতু এখানে উল্লেখ আছে আর তোমাদের তো পড়া কমাই ফেলছে, কোশ্চেন দিয়ে দিতেই পারে, তো আমরা একটু কিডনির পড়াটা একটু পড়ে ফেলবো এখান থেকে। তো দেখো আমরা রক্তচাপ সম্পর্কে পড়ি। ফার্স্টে হচ্ছে রক্তচাপ বিষয়টা কি। দেখো রক্তচাপ বিষয়টা হচ্ছে, তোমরা সবাই চাপের সংজ্ঞা হতে জানো, চাপ কি আমরা কি দিয়ে প্রেসার করি, পি দিয়ে না? পি ইকুয়াল টু কি, সংজ্ঞা বলো একজন, মানে সংজ্ঞা না সূত্রটা কি ছিল? ভাই এফ বাই এ। হ্যাঁ, এফ বাই এ। এফ মানে কি? বল, প্রযুক্ত বল, আর এ হলো ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে আমরা চাপ মানে কি বলবো? চাপ মানে কি বলতেছো, যে একক মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। যে বল দেওয়া হয়, ঠিক না? তাহলে রক্তের ক্ষেত্রে সেম একই কথাই। এখানে প্রেসারটা কোথায় আসবে, রক্ত নালীতে, পার্থক্য এটাই। তুমি যে একক ক্ষেত্রফলটা বলছো এটা কোনো জায়গা ছিল, আর এই ক্ষেত্রে কি বলবা, রক্ত প্রবাহিত হচ্ছে কিসের মধ্য দিয়ে, রক্ত নালীর মধ্য দিয়ে। তাহলে বিষয়টা হচ্ছে যে রক্ত নালীর প্রাচীরে প্রতি একক ক্ষেত্রফলে রক্ত যে চাপ দেয়, রক্ত যে বল প্রয়োগ করে সেটাকে বলে রক্তচাপ। সংজ্ঞাটা লিখে রাখো, বইয়ের মতো না লিখতে পারে লিখে রাখো যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় যে প্রাচীর কাছে দেখছো, তুমি ফিজিক্সের সাথে মিলাই বলো যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রতি একক ক্ষেত্রফলে যে চাপ বা যে বল প্রয়োগ করে ওইটাকে আমরা বলি রক্তচাপ বা ব্লাড প্রেসার। তাহলে পরীক্ষা যদি আসে ব্লাড প্রেসার কাকে বলবা, বলবা হচ্ছে রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তোমার প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় রক্তচাপ। আবারও বলতেছি, রক্তনালীর মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন প্রতি একক ক্ষেত্রফলের উপর রক্ত যে বল প্রয়োগ করে, তুমি ফিজিক্সের সূত্র মেলাবা, সেটাকে আমরা বলি রক্তচাপ। এখন বিষয়টা হচ্ছে তুমি যখন রক্তচাপ কাউন্ট করে দেখবা, আমরা যখন রক্তচাপ মাপি, দেখো বলেন 120/80, ওখানে শুনছো মানুষের নরমাল রক্তচাপ কত জানো? ভাই 120/80 তো। হ্যাঁ, এটা কি শুনছো আগে থেকে জানতা? জি ভাই না ভাই, শুনছি। প্রেসার মাপতে গিয়ে জানছি। আচ্ছা, তাহলে এই 120/80 মানে এখানে দুইটা প্রেসার আছে, একটা আমরা কি বলি, একটা বলি উপরেরটা, একটা আছে নিচেরটা, বলি এমন বলি না? সিস্টোল আর ডায়াস্টোলিক। হ্যাঁ, একটাকে আমরা বলি সিস্টোল আর একটাকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেসার। একটা হচ্ছে
দেখো উপরের নিচের না, এটা একটা হচ্ছে সিস্টল, একটা হচ্ছে ডায়াস্টল। দেখো অলরেডি তোমরা জানো সিস্টল মানে কি সংকোচন। দেখো দন্তস্ব থেকে আমরা বলছিলাম মনে রাখতে সংকোচন, আর ডায়াস্টল মানে কি প্রসারণ। তাহলে একটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, একটা ডায়াস্টলিক প্রেসার। তাহলে আমাদের রক্তচাপ কয় ধরনের মনে রাখবা? দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক প্রেসার আর একটা হচ্ছে ডায়াস্টলিক প্রেসার। এখন বিষয়টা হচ্ছে তুমি যখন বলে 120/80, একটা জিনিস মনে রাখবা, তুমি একটা জিনিস যখন প্রেসার দাও মানে তুমি হাত দিয়ে চিপ দাও, তখন অবশ্যই সেখানে কিন্তু প্রেসারটা বেশি হবে। চিপ দেওয়া মানে কি? হাত দিয়ে চিপ দেওয়া মানে সংকোচন করা, তাহলে সংকোচনের প্রেসারটা সবসময় বেশি হয়। আর সংকোচন মানে আমরা জানি সিস্টল, কারণ দন্তস্ব থেকে সংকোচন, দন্তস্ব থেকে সিস্টল। তাহলে আমরা যখন বলি 120/80, তাহলে ওই 120টা হচ্ছে সিস্টোলিক প্রেসার আর 80টা হচ্ছে ডায়াস্টলিক প্রেসার। এখন কোশ্চেন আছে ভাইয়া আপনি যে এটা কার সংকোচন প্রসারণ অনুযায়ী এটা মাপতেছেন? যেমন আমাদের তো অ্যাট্রিয়ামও সংকোচন প্রসারণ করে, ভেন্ট্রিকলও সংকোচন প্রসারণ করে। আমরা অবশ্যই জানবো এটা ভেন্ট্রিকলের, কারণ আমরা জানি, আমরা বলছি ভেন্ট্রিকলের সংকোচনের মাধ্যমে কি হয়, রক্ত সমগ্র দেহে ছড়াচ্ছে, আমরা কিন্তু এটা জানি। এখন এখন দুইটা ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, কিন্তু আমরা জানি রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত শুধুমাত্র ফুসফুসে যায়, তাহলে এটা কাউন্ট করা যাবে না। কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত সমগ্র দেহে যাচ্ছে, এবং আমরা জানি লেফট ভেন্ট্রিকলের সংকোচন প্রসারণটা খুবই শক্তিশালী, কারণ ওইখানের মাংসপেশি খুবই মোটা হয়। তোমাদের কিন্তু আমি বলছি চিত্র আঁকার সময় ভালো করে মনে রাখতে, যে লেফট ভেন্ট্রিকলের যে মাসেলটা আঁকবা সেটা অবশ্যই কি হবে, মোটা হবে। ঠিক আছে? তো এই যে মোটা হইলো, এই মোটা হইলে এই বিষয়টাকে আমরা বলবো তোমার তাহলে যখন তোমাকে বললো যে তুমি সিস্টোল ডায়াস্টোলে প্রেসার নিতেছো, তাহলে কার প্রেসার নিতেছো? আসলে তুমি লেফট ভেন্ট্রিকল যে সংকোচন হচ্ছে ওইটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, আর লেফট ভেন্ট্রিকল যে প্রসারণ হচ্ছে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। কথা কি বুঝতে পারছো দুজন? জি ভাই। মার্জি থেকে বুঝছো? জি ভাই। দেখো এখানে লেখা আছে ভেন্ট্রিকলের সংকোচনের ফলে রক্ত ধমনীর মধ্য দিয়ে অব্যাহতভাবে বহমান হয়। দেখো বলছে ভেন্ট্রিকলের সংকোচন অবস্থায় রক্তচাপ বেশি থাকে এবং এই চাপকে বলা হয় সিস্টোলিক। অবশ্যই সংকোচন থাকলে তো রক্তচাপ বেশি হবেই। আর এখানে শুধু ভেন্ট্রিকল বলছে, তোমরা এখানে লিখে রাখো লেফট ভেন্ট্রিকল। আসলে এখানে আমরা লেফট ভেন্ট্রিকল হিসাব করি, রাইট ভেন্ট্রিকলকে আসলে হিসাব করতেছি না এখানে। তাহলে বা তুমি যদি ভুলে যাও তাহলে খালি মনে রাখো অন্তত ভেন্ট্রিকলের সংকোচন হচ্ছে সিস্টোলিক প্রেসার, ভেন্ট্রিকলের প্রসারণ হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। অর্থাৎ তোমার ভেন্ট্রিকল আমরা জানি প্রতি সেকেন্ডে মানে কি করতেছে, একবার সংকোচন হচ্ছে একবার প্রসারণ হচ্ছে, বা একটা হার্টবিট বা একটা পালস দিতেছে, ওইটা অনুসারে আমরা কি করতেছি, মানুষের রক্তচাপ মাপতেছি। তো লেখা আছে মানুষের সিস্টোলিক চাপ, যেটা উপরেরটা যেটা বলি সেটা হচ্ছে 120 থেকে 110 থেকে 120 মিলিমিটার মার্কারি, আর ডায়াস্টোলিক চাপ হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার মার্কারি, যেটা আমরা সংক্ষেপে বলি 120/80। এক কথায় পাশে লিখে রাখো 120/80। এক কথা শেষ। মানুষের নরমাল চাপ হচ্ছে কত? 120/80। এখন কথাটা হচ্ছে যদি তোমার রক্তচাপ 120 থেকে বেশি হয়ে যায়, ধরো 140 হয়ে গেল, আর 80টা হয়ে গেল 90 বা 100, তখন সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। যে আমরা বলি অনেকের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হয় তাদের, এটা একটা রোগের নাম। হাইপার টেনশন কিন্তু একটা রোগ, অনেকের এই রোগটা হয়, যেমন আমার আম্মুরই আছে এটা, তো ব্লাড প্রেশার সবচেয়ে বেশি আসে। তো অর্থাৎ কারো যদি রক্তচাপ বেড়ে যায়, ধরো তোমার নর্মাল হচ্ছে 120 থেকে 80, তোমার হয়ে গেছে 140 আর 90 বা 150 আর হচ্ছে 100, তা তোমার ব্লাড প্রেশার অবশ্যই বেড়ে গেছে। এই ঘটনাকে আমরা বলি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। আর যদি তোমার কমে গেছে, ধরো তোমার হচ্ছে 120, এটা নেমে হয়ে গেছে 80, বা 120 থেকে হয়ে গেছে 100 বা 90, আর যেটা 80 সেটা হয়ে গেছে 50, তা তখন সেটাকে আমরা বলি নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন। ইংরেজি সহ শিখবা। তাহলে উচ্চ রক্তচাপকে আমরা বলি হাইপার টেনশন, নিম্ন রক্তচাপকে বলি হাইপোটেনশন। অর্থাৎ রক্তচাপ বেড়ে গেলে হচ্ছে হাইপার টেনশন, রক্তচাপ কমে গেলে হচ্ছে হাইপোটেনশন। এই দুইটা কিন্তু রোগ মানুষের। শুনছো? এখন তোমাদের রক্তচাপ মাপো একটা মেশিন আছে, যেটা কথা বলছি, ওই মেশিনটার নাম কি দেখো, এটা পড়তে হবে। এটাকে বলা হয় স্পিগমোম্যানোমিটার। দেখবা আমরা ডাক্তাররা ইউজ করি, গলার ভিতর ঝুলাই। ঠিক আছে? এটাকে আমরা নেকলেস, ডাক্তারদের নেকলেস, আমাদের ডাক্তারদের নেকলেস হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে স্টেথোস্কোপ, যেটা দিয়ে আমরা হার্টবিট মাপি, মানে হার্টের আওয়াজ শুনি, আর আরেকটা হচ্ছে স্পিগমোম্যানোমিটার। এটা হচ্ছে যে রক্তচাপ মাপার স্টেথোস্কোপটা হয়তো তোমরা না বইয়ে না, এটা লিখে রাখো এখানে, যে হার্টের যে আওয়াজ, যেটা লাভ ডাব, সেটা কার মাধ্যমে শোনা যায়? স্টেথোস্কোপের মাধ্যমে। লিখে রাখো স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ লিখে রাখো, এগুলো লিখে রাখো মার্জিত, কারণ এগুলো তো পরে ভুলে যাবো, বলার কথা নাই। আর যেটার মধ্যে ব্লাড প্রেশার মাপা হয় সেটাকে আমরা বলি স্পিগমোম্যানোমিটার। এটা কিন্তু পরীক্ষায় আসে, শিখতে হবে।
এখন তোমাকে যে কোশ্চেনটা এখান থেকে আমরা করতে হবে সেটা হচ্ছে, দেখো আসলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার বিষয়টা কি? সেটা হচ্ছে তোমারও কিন্তু ব্লাড প্রেশার ধূপধাপ বেড়ে যায় হঠাৎ করে যখন তুমি চিন্তায় পড়ো বা তুমি যখন দৌড় দাও পরিশ্রম করো, তোমার কিন্তু তোমার ব্লাড প্রেশার বাড়ে। কারণ কি? ব্লাড প্রেশারটা ডিপেন্ড করে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের উপর। তোমার হৃৎপিণ্ড যত বেশি সংকোচন করবে তত বেশি ব্লাড প্রেশার বেশি হবে। ধরো যখন তুমি দৌড় দিছো তখন কিন্তু তোমার হৃৎপিণ্ড অনেক জোরে সংকোচন প্রসারণ করতেছে, তা তোমার অবশ্যই ব্লাড প্রেশার বাড়ে। তাহলে এটা নর্মাল হয় কিভাবে? একজন স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশার কিন্তু নর্মাল করা হয়, একটা সিস্টেম কি করে ওইটাকে নর্মাল করে দেয়। যখনই সেটা অস্বাভাবিক হয় অর্থাৎ যখনই সেটা অনেক বেড়ে যায় অথবা কমে যায়, তখন কি হয়, একটা স্বাভাবিক মানুষের একটা সিস্টেম আছে, আমাদের দেহের ভিতরে একটা নিয়ম আছে, এই সিস্টেমটা কি করে আমাদের ব্লাড প্রেশারটাকে নর্মাল করে ফেলতেছে। তো এই সিস্টেমটাকে আমরা বলি ব্যারোরিসিপ্টর। অর্থাৎ তোমার দেহের রক্তচাপ যদি অস্বাভাবিক হয়ে যায়, ধরো অনেক বেড়ে গেল অথবা অনেক কমে গেল, তাহলে এই কমে যাওয়া বাড়ে যাওয়া ক্ষেত্রে সেটাকে নর্মাল করে দেওয়ার জন্য যে সিস্টেমটা কাজ করে সেটাকে আমরা বলি ব্যারোরিসিপ্টর। এখন কোশ্চেন আসতে পারে, আচ্ছা ভাইয়া যদি ব্যারোরিসিপ্টর আমাদের যখন ব্লাড প্রেশার উল্টাপাল্টা হয়, অনেক বেড়ে যায় অনেক কমে যায়, নিয়ন্ত্রণ করে দিতে পারে, তাহলে যেসব মানুষরা হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ এই ধরনের রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে কেন হচ্ছে না? তাদের ক্ষেত্রে বিষয়টা কি, ধরো তোমার ব্যারোরিসিপ্টরটা কি হয়, একটা নিয়ম মেনে কাজ করে। ধরো সে কি দেখে, ধরো তোমার প্রতিদিন ব্লাড প্রেশারটা হচ্ছে 120 থেকে 130, তো ব্যারোরিসিপ্টর জানে তোমার ব্লাড প্রেশার 120 থেকে 130, কিন্তু তাই যখনই 130 এর উপরে যাবে ব্যারোরিসিপ্টর সেটা নামায় আনবে। কিন্তু যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত তাদের ক্ষেত্রে সবসময় এটা বেশি থাকে, 140, 150, 160। তখন ব্যারোরিসিপ্টর মনে করে তার 140টাই হচ্ছে তার স্বাভাবিক, তখন সে আর কাজ করে না, সে ওইটা ওইখানে রেখে দেয়। তখন ব্যারোরিসিপ্টর আর কাজ করতেছে না, যেটা 140 থেকে 120 নামায় আনি না বা কমে গেছে এটাকে বাড়াই দিই না। কারণ তোমার এটা কন্টিনিউয়াসলি থাকার কারণে কি হচ্ছে, তোমার ব্যারোরিসিপ্টর মনে করতেছে এটাই হচ্ছে তোমার স্বাভাবিক ব্লাড প্রেশার। তাহলে এই জন্য আমরা এটা বলতে পারি যে ব্যারোরিসিপ্টরটা তখন আর কাজ করতেছে না। তাহলে এখানে এটা দেখো বলছে ব্যারোরিসিপ্টর সম্পর্কে যে মানুষের যে রক্তবাহিকা প্রাচীরে, মানে দেখো তোমাদের যে পড়েছে চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে হৃৎপিণ্ড। দেখো আমরা হৃৎপিণ্ড থেকে বলছিলাম যে আর্টারিটা বের হয় সবচেয়ে, এটা বললাম অ্যাওর্টা, আমরা বলছিলাম মহাধমনী, মহাধমনী আমি বলছিলাম বাঁকাই দিতে হবে উপরে গিয়ে, দেখছো এটাকে আমরা বলি আর্চ। এই যে তোমাদের যে ধমনী মহাধমনী বা অ্যাওর্টার এই যেখানে যে বেঁকে গেছে চিত্রের মাঝে, এই জিনিসটা শিখে রাখো, এটাকে বলা আর্চ। দেখো লেখা আছে অ্যাওর্টিক আর্চ। মানে বায়োলজিতে বা আমাদের মেডিকেল সায়েন্সে কোনো যদি আর্টারি এরকম বেঁকে যায়, এরকম ভুল হয়, এটাকে আমরা বলে আর্চ বলে থাকি। তাহলে এই যে লেখছে অ্যাওর্টিক আর্চ, এই অঙ্গটার নাম হচ্ছে অ্যাওর্টিক আর্চ, মানে অ্যাওর্টা যে এখানে এসে বেঁকে গেছে, তোমার চিত্রের মধ্যে কিন্তু বাঁকাই দিছিল, দেখো চিত্র যাও ফেরত, এই দেখো এই যে বাঁকাই দিছে, এই যে এই জিনিসটার নাম হচ্ছে অ্যাওর্টিক আর্চ। ঠিক আছে, এটা মাথায় রাখবা, আর ভুলে গেলে মনে রাখো, কিছু করার নাই। এই অ্যাওর্টিক আর্চের মাঝে এই রিসেপ্টর গুলো পাওয়া যায়। তোমাকে কোশ্চেন করবে রিসেপ্টর গুলো কোথায় আছে, তো বলবা যে দেখো বলছে যে যে মানুষের রক্তনালীর প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত, মানে তোমাদের স্নায়ুর যে প্রান্তগুলো থাকে এগুলো কি করে, রক্তচাপ কি করে বিশেষভাবে সাড়া দেয়, রক্তচাপ পরিবর্তনে দেয়, রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই ধরনের স্নায়ু প্রান্তকে আবার ব্যারোরিসেপ্টর। পুরো লাইনটা দাগাও, ব্যারোরিসেপ্টর কাকে বলে আসতে পারে, বলবা মানুষের যে রক্তনালীগুলোতে ওইখানে এক ধরনের কি পাওয়া যায়, স্নায়ু প্রান্ত পাওয়া যায়। স্নায়ুর প্রান্ত মানে স্নায়ুর শেষ ভাগটা পাওয়া যায়, এরা ওইখানে বসেই থাকে। যখনই কি হয় সিগন্যাল পাওয়া যায়, মানে যখনই দেখে যে ব্লাড প্রেশার উল্টা পাল্টা হয়েছে, তখনই তারা সিগন্যালটা কার কাছে পাঠায়, ব্রেনের কাছে পাঠাবে, যে তুমি এখন হৃৎপিণ্ডকে বলো যে ব্লাড প্রেশার ঠিক করে দিতে। তো তখনই কি হয়, এরা ব্রেনের কাছে সিগন্যাল পাঠায়। এই যে ব্রেনের কাছে সিগন্যাল পাঠাবে এদেরকে আমরা বলে থাকি ব্যারো রিসিপ্টর। তাহলে ব্যারো রিসিপ্টর কাকে বলে, আবারও বলতেছি যে মানুষের যে রক্তনালী, ওই রক্তনালীর প্রান্তে কিছু কি পাওয়া যায়, তোমার স্নায়ু প্রান্ত পাওয়া যায়। ওই স্নায়ু প্রান্তগুলা কি করে, রক্তচাপের পরিবর্তনের প্রতি সাড়া দেয়, তাদেরকে আমরা বলি ব্যারোরিসিপ্টর। এখন ব্যারোরিসিপ্টর কয়টা মনে রাখবা, ব্যারোরিসিপ্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারোরিসিপ্টর, একটা হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারোরিসিপ্টর। এই লাইনগুলো দাগ দাও, ব্যারোরিসিপ্টর কয়টা, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারোরিসিপ্টর আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারোরিসিপ্টর। দেখো এখানে একটা কথা লেখছে যে এসব স্নায়ুপ্রান্ত অস্বাভাবিক রক্তচাপ কি করে দেখে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে বার্তা পাঠায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা ব্রেনকে বুঝি, মনে রাখবা, যেহেতু রিফাতি চ্যাপ্টারটা পড়ো না কিন্তু মার্জিতরা পড়ে ফেলছো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা বুঝি ব্রেন এবং স্পাইনাল কর্ড বা সুষমা স্নায়ু। তাহলে কি করে এই ব্যারোরিসিপ্টররা কি করে, তোমার সিগন্যালটা কার কাছে পাঠায়, ব্রেনের কাছে পাঠায়। দেখো এই কথাটা অলরেডি বলছি আমি তোমাদের। তো এই বিষয়টাকে আমরা বলে থাকি ব্যারো রিফ্লেক্স। এখন রিফ্লেক্স বিষয়টা মার্জিত ভাই জানো? একটু জাস্ট। আচ্ছা, তোমাদের কি কলেজ খুলবে না? না ভাই,
হাই রে, তোমাদের কলেজ লাইফটাই পুরো বৃথা। কলেজ লাইফ মানে কি ছিল বুঝলেই না। আর যারা ফার্স্ট ইয়ার এরা তো কলেজ কিরে জীবনে বুঝবে। তো যাই হোক, দেখো আচ্ছা পৃথিবী থেকে একবার মেডিকেলের চান্স পেয়েছে কয়জন? আমি যেটা বলছিলাম যে ব্যারোরিসেপ্টর বিষয়টা বলছি যে তোমাদের এই দেখো অ্যাওটিক আর্চ না, এই অ্যাওটিক আর্চে কয়টা নার্ভ আছে মানে স্নায়ু আছে, এই নার্ভটা এখানে বসিয়ে আছে। তোমার ব্লাড প্রেশার কি চেঞ্জ হবে? কারণ দেখো হৃৎপিণ্ড থেকে আমরা বলছি যে যখন আমরা জানি ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাটা বের হচ্ছে, তো মনে রাখবা ভেন্ট্রিকল যে চাপটা দেয় এটা ফার্স্ট কিন্তু অ্যাওর্টার উপরে পড়ে। তো অ্যাওর্টার উপরে যে চাপটা আসবে এটাই তোমার ব্লাড প্রেশার, মনে রাখবা। তোমার ভেন্ট্রিকল যে চাপটা দেয় ফার্স্ট অ্যাওর্টার কাছেই যায়, তো এই আউটার উপর যে চাপটা আসবে সেটাই ধরো ব্লাড প্রেশার। তো এখানে যে কি আছে বিভিন্ন সিগন্যাল গুলো বসে আছে বিভিন্ন নার্ভরা, তো যখনই ওই নার্ভটা দেখে যে এখানে কি হচ্ছে একটা অস্বাভাবিক ব্লাড প্রেশার তৈরি হচ্ছে, তখন সে দেখো যে দেখো সিগন্যালটা দেখা দেখছো যে ব্রেনের কাছে গেছে, দেখছো যে সিগন্যালটা ব্রেনের কাছে চলে যাচ্ছে, তখন ব্রেন কি করবে এটা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে। তো এই নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা নিচ্ছে এই টোটাল বিষয়টাকে আমরা বলি ব্যারো রিফ্লেক্স। এটা ডাক দিয়ে রাখো। ব্যারো রিফ্লেক্স বিষয়টা হচ্ছে এই যে তোমার তোমার যে ব্লাড প্রেশার অস্বাভাবিক হচ্ছে, তো ব্রেন কি করতেছে এটা আবার নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে। টোটাল সিস্টেমটাকে আমরা বলি ব্যারো রিফ্লেক্স। আমাদের রিফ্লেক্স বিষয়টা কি এটা মার্জিত বুঝবা, যেহেতু তোমাদের ইয়াতে পড়ে আসি ব্রেন অধ্যায়, কিন্তু ইরফাতের জন্য এটা বোঝাটা কঠিন হবে। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, দেখবা তোমার দিকে যখন কেউ হঠাৎ করে হাত দেয়, দেখবা তোমার চোখ অটোমেটিক বন্ধ হবে। তোমার হাত তোমার চোখের দিকে যদি আমি হাত মারি দেখবা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে তোমার চোখ অটোমেটিক বন্ধ হচ্ছে এটা কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতেছো না, তোমার ব্রেন এটা কি অটোমেটিক হচ্ছে। আর এইখানে তোমার কোনো ভূমিকা নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। দেখবা চোখটা বন্ধ হবে, বা তোমাকে দেখবা থাপ্পড় মারতে আসছে, তুমি অটোমেটিক তোমার শরীর সরাই ফেলছো। এটা দেখবা মানে তুমি কোন কারণ ছাড়াই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমরা বলি রিফ্লেক্স এই ঘটনাগুলোকে। বা দেখো মেসি যখন গোল করতেছে, মেসি যখন ফুটবলে শুট করে, তো ওই যখন কি হয় মেসি কিন্তু আমরা যখন ব্যাটিং করি দেখবা কি করি আমরা একসময় ভাবি যে আমি কি এটা লেফটে মারবো নাকি রাইটে নাকি স্ট্রেটে মারবো, অথবা নাকি পিছে মারবো বা গোল দিতে যাই, তখন আমরা এটা রাইটে গোল দিব না লেফটে গোল শুট করবো এটা আমরা ভাবি। কিন্তু মেসির ক্ষেত্রে তাকে ভাবতে হয় না সে কোন দিকে মারবে, দেখো মেসি সেকেন্ডের ভিতরে বল শুট করতেছে, ওইখানে ভাবার কোনো সময় নেই। তো এটা কি হয় তার পাটা এমন ভাবে একটা সিস্টেমে চলে আসছে, তাকে ভাবতে হয় না, পা অটোমেটিক কাজ করতেছে। তো এখানে বা সচিন টেন্ডুলকার সে যখন ক্রিকেট খেলে তখন তার হাতকে ভাবতে হচ্ছে না, অটোমেটিক কাজ করবে যে এটা কোন দিকে যাবে। একজন ডাক্তার যখন ওষুধ লেখে তখন তার ভাবতে হয় না কোন ওষুধ প্রেসক্রাইব করবে, এটা অটোমেটিক সে লিখতেছে এই ওষুধটা এটা, কারণ এটা তার প্র্যাকটিসের কারণে এমন হয়ে যাচ্ছে। তো মানুষের এই যে একটা সিস্টেম আছে এটা আমরা বলি রিফ্লেক্স বলে হয়। তো একইভাবে এই যে ব্যারো রিফ্লেক্স এটা হচ্ছে এমনই যে রক্তচাপ যখন অস্বাভাবিক হবে তখন অটোমেটিক সেটাকে কমাবে কমাবে অথবা জি বাড়াবে। ভাই, এটা আমার ক্ষেত্রে হয়েছে ভাই। আমি আসলে গোল দেওয়ার সময় ভাবতে হয় না, একাই গোল হয়ে যায়, মারলেই গোল হয়ে যায়। আচ্ছা এই জায়গায় খেলতে খেলতে হয়ে গেছে তোমার অভ্যাস, ভালো ভাইয়া খেলা খেলাই হইতো। পারে না ভাই। খেলা পারে না? না, না কইছে ভাই, প্রত্যেক দিনে মানে ম্যাচের থেকে বিতাড়িত করে। সিরিয়াসলি? জি হ্যাঁ ভাই। নাকি ক্রিকেট খেলে? জি ভাই, আচ্ছা ফুটবলের আদর ন্যায় ন্যায় দিতেছে তারা? দীক্ষা। ভাই, রিফাতে পারে না ভাই, এর জলে।
আচ্ছা দেখো তো কে কে আর কি বলতেছিল রিফাত বলো কি মাঝে তো খেলা পারে না না ভাই পরে আরে এখন খেলায় নেয় না দিকে পরে ক্রিকেট খেলেন ফুটবল বাদ দিয়া। ও এই কাহিনী ক্রিকেট কেমন খেলে ক্রিকেট মোটামুটি খেলে ভালোই। ও ক্রিকেট মোটামুটি খেলে ফুটবল লাস্ট খেলা পারে না লাস্ট 5 ম্যাচে 2টা গোল দিছি ভাই। হ্যাঁ দিছে সাজিদে জিগায় না আপনি। আনতাছে তোর তো খেলাই নেই নি। কইছে তোরে? আচ্ছা সমস্যা নেই দেখা যাবে মানে খুঁজলো মানে সাজিদতে জিজ্ঞাসা দেখা যাক আচ্ছা দেখো যেটা মনে রাখবে নামাজের সময় আছে তোমরা নামাজ যাও এখান থেকে একটু জাস্ট বলে দিচ্ছি কালকে আমরা একটা ডিটেলসে পড়বো খালি আপাতত আজকে এটা বলে দিচ্ছি যে তোমাদের ব্যারো রিসিপ্টর থাকে দুই ধরনের একটাকে বলা উচ্চ রক্তচাপ ব্যারো রিসিপ্টর আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারো রিসিপ্টর বা এটাকে বলা আয়তন রিসিপ্টর তো এটার ভিতর থেকে আমাদের পড়তে হবে এখানে ডিটেলসে পড়া আছে যেটা মানে আমাদের এটা হলো একটা কিডনি চাপটার সাথে রিলেটেড তো আমরা কালকে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব ভিতরে কিভাবে তোমার রক্তচাপটা নিয়ন্ত্রণ করতেছে তারা ঠিক আছে আর এখানে যদি আর উপরে যদি কোনো সমস্যা থাকে কালকে আমাকে জানাও আর কালকে কখন কালকে ফ্রি আছো না